7ই নভেম্বর শুধুমাত্র বাংলাদেশ হয়ে ওঠা, বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গা থেকে যে পাঠ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যে পাঠ, সেই জায়গায় শুধুমাত্র 7ই নভেম্বর নয়, 7ই নভেম্বরের চেয়ে অনেক বড় কিছু একটা ব্যাপার। তাহলে কি সার্বভৌমত্ব খুব ছোট একটা ব্যাপার? তা না, সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কিন্তু ছোট বড়র জায়গায় আমি বলছি ভিন্নতা আছে। গুরুত্বপূর্ণ ইন দ্য সেন্স, প্রত্যেকটা রাষ্ট্র যখন জাতিরাষ্ট্র তৈরি হয়েছে, সেই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সার্বভৌমত্বের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট হয়ে আসছে। এটা কিন্তু খুব বেশি দিনের কথা না। আমরা যে সার্বভৌম রাষ্ট্র বারবার বলি, এ তো সেদিনকার ব্যাপার। ওয়েস্টফেলিয়া স্টেটের পরে এই সার্বভৌম ব্যাপার, জাতি ব্যাপার। আপনি আমার দাদা 3 ধরনের আইডেন্টিটি ছিল: ভারতীয়, পাকিস্তানি এবং বাংলাদেশি। তাহলে তারা 3 জনে, একই ব্যক্তি 3টা পরিচিতি গ্রহণ করেছে, অথচ 3টা পরিচিতি একে অপরের সাথে কি এখন একে সাংঘর্ষিক। শুধু আপনি যদি বানা বলে অবৈধ, মানে অবৈধ কি অবৈধ হয়েছে আপনার, মানে ভিসা ছাড়া গেলে? আমার দাদার বা আপনার দাদার ক্ষেত্রে কি বৈধতা ছিল? দেখেন বিষয়গুলো কত সিম্পল থেকে জটিল হয়ে উঠেছে শুধুমাত্র জাতিরাষ্ট্রের ধারণার কারণে। এই যে জাতিরাষ্ট্রের সাথে কিন্তু সার্বভৌমত্বের ধারণা সম্পৃক্ত। এই সম্পৃক্ততার ফলে আমরা প্রচণ্ড পরিমাণে বিভক্ত হয়েছি সারা পৃথিবীতে। তাই বলে কি জাতিরাষ্ট্রকে অ্যাভয়েড করা যাবে? তাও না, কারণ আজকের যে সভ্যতা, এই সভ্যতার খুব ইম্পর্টেন্ট জায়গায় হলো জাতিরাষ্ট্র, এবং আমাদের সকলের আলোচনা কিন্তু এই জাতিভিত্তিক। তো যে বিষয়টাতে একটা ফোকাস করতে চাই সেটা হলো এই, আমাদের এখানে অনেকগুলো আলোচনা সামনে আসতেছে, সেই আলোচনাগুলো খুব বিভক্ত, আবার অনেক বেশি ঐক্যবদ্ধ। আমাদের কিন্তু আলোচনাগুলো বিভক্ত, একদম ঐক্যও আছে আমাদের আলোচনার মধ্যে, কনসেনসাসও আছে। আমাদেরকে এই সার্বভৌমত্বের জায়গা, জাতিরাষ্ট্রের জায়গা এবং এই আলাপ আলোচনার বিতর্কটা নিয়ে যেতে হবে কিসের ভিত্তিতে, কোন চুক্তির কারণে আমরা এই জাতিরাষ্ট্রের মধ্যে প্রবেশ করলাম, এবং রাষ্ট্রের যে ডেভেলপমেন্ট হয়েছে, আজকে যে রাষ্ট্র পেয়েছি, রাষ্ট্র তো আমরা এখন এভাবেই হঠাৎ করে পেয়ে যাই নাই। আমরা যেই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রটা আমরা পেয়েছি, সেই প্রক্রিয়াটার মধ্যে কোথায় সীমাবদ্ধতা আছে, কোথায় লিমিটেশন আছে, সেটা ফোকাস করা। ওটা কোথায়, এটা কিসের মধ্যে আছে, এই আলোচনাটা আমাদের হবে। যে সামাজিক চুক্তির মধ্যে দিয়ে আপনি রাষ্ট্র গঠন করলেন, সেই সামাজিক চুক্তির মধ্যে রাষ্ট্রের মালিকানা হয়ে ওঠা নাগরিক যে রাষ্ট্রের মালিকানা পেয়েছে, এটাই জাতিরাষ্ট্রের মূল কন্ট্রিবিউশন। এর আগের কোনো রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু নাগরিকের রাষ্ট্রের মালিকানা ছিল না। যে চুক্তির কারণে নাগরিক রাষ্ট্রের মালিক হলো, এই সামাজিক চুক্তির ভিত্তিতে, সেই মালিকানা কিন্তু আর কখনো কোনো রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা বলবো না, রাজনৈতিক ব্যবস্থা ছিল না। এই সামাজিক চুক্তির যে মাধ্যমে নাগরিক যে রাষ্ট্রের মালিকানা পাইল, এই মালিকানাটা সে প্রকাশ করে কি দিয়ে? এই মালিকানাটা সে প্রকাশ করে তার ভোটাধিকার দিয়ে। রাষ্ট্রের মালিকানা যে আপনার আছে, এটা আপনি প্রকাশ করেন ভোটাধিকার। কারণ আমরা সবাই রাষ্ট্রকে শাসন করতে পারি না, আমাদের কি লাগে? প্রতিনিধিত্ব লাগে। তো আমরা যে প্রতিনিধিত্বের মাধ্যমে রাষ্ট্রকে শাসন করি, সেই প্রতিনিধিত্ব ঠিক করার জন্য আমাদের কি লাগবে? সম্মতি লাগে। আর এই সম্মতি প্রকাশের মাধ্যমটাই কি? ভোট। তো অনেকেই বলে ভোট হলো নাগরিক অধিকার। ভোট কিন্তু নাগরিক অধিকার না, ভোট হলো নাগরিকের মালিকানা প্রকাশের উপায়। রাষ্ট্রের যে মালিক, সে যে শাসন কাঠামো শুধু নয়, শাসক তৈরি করে, এবং কিসের ভিত্তিতে সে শাসক তৈরি করে, সেটাই হলো তার সম্মতি। আর আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় সম্মতি প্রকাশের জায়গাটাই হলো কি? ভোট। সুতরাং ভোট যদি না থাকে, সম্মতি প্রকাশ করা যায় না। আর সম্মতি প্রকাশ যদি না করেন, আপনি রাষ্ট্রের মালিকানা লাভ করেন না। 7ই নভেম্বরকে যদি আপনি পড়তে চান, সেটা হলো এই 73-এর নির্বাচনকে আপনার পড়তে হবে। 73-এর নির্বাচনে, এমনকি যদি আপনি 70-এর নির্বাচনে যান, আমি ওই আলোচনায় গেলাম না, ওইটা আলোচনা করার মতো জায়গা আছে অনেক। 73-এর নির্বাচনে যদি আপনি যান, দেখবেন যে নির্বাচনী ব্যবস্থায় নাগরিকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। 73-এর নির্বাচনে প্রতিষ্ঠিত হয় নাই। এটা তো একটা ব্যাপার যে নাগরিককে তার ভোটের অধিকার দেওয়া হচ্ছে না। আবার অন্যদিকে
এই যে স্বাধীনতার পরে একটা লম্বা সময় ধরে আপনি বললেন যে মুসলমান ভাই ভাই হয়ে আপনি 47 তৈরি করলেন, কিন্তু 47 তৈরি করার পরে এক ধরনের 25 মার্চ তৈরি হলো, জেনোসাইডের আকারে 25 মার্চ তৈরি হলো। এরপরে আপনি ভাইয়ের সম্পর্কটাকে এত জটিল করে ফেললেন। সেই ভাইয়ের সম্পর্কটা ভুলে গিয়ে যখন জাতি নৃতাত্ত্বিক মানে ধর্মীয় জাতি থেকে নৃতাত্ত্বিক জাতি হয়ে উঠলো, মুসলমান জাতি থেকে বাঙালি জাতিত্ব, সেই বাঙালি জাতিত্বের ঐক্যের ফলে যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা ছিল মানুষের কাছে, যে দাবিগুলো ছিল, 71-এ যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্র 75 পর্যন্ত মানুষকে সেই দাবি, মানুষের সেই আকাঙ্ক্ষা আগেও যেমন পূরণ হয় নাই 47-এর রাষ্ট্রে, 71-এর রাষ্ট্র সেটা পূরণ করতে পারে নাই। যার ফলে একদিক দিয়ে সে তার মালিকানা প্রকাশের সুযোগও পাচ্ছে না, আবার একদিক দিয়ে অন্যদিকে তার যে আকাঙ্ক্ষাগুলো ছিল 71-এর কাছে সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে না। এই অবস্থায় যে সরকার ছিল 71 পরবর্তী সময়ে, সেই সরকার কাছে নাগরিকরা, রাষ্ট্র, নাগরিক এবং সেই সরকারের সম্পর্ক দুর্বল হয়ে গেল। আর এই দুর্বলতার ফলেই রাষ্ট্রকে, একটা পর্যায়ে সরকারকে, একটা পর্যায়ে রাষ্ট্রকে ডিসওন করা শুরু করলো নাগরিকরা। আর এরই ফলশ্রুতি একটা চূড়ান্ত লেভেলে গিয়ে পৌঁছেছে 7 নভেম্বরের মধ্যে। 7 নভেম্বর শুধুমাত্র সার্বভৌমত্ব রক্ষা করা নয়, নাগরিক যে রাষ্ট্রের মালিকানা পাচ্ছে না খুঁজে, নাগরিক যে রাষ্ট্রের মালিক হতে পারছে না, সেই লড়াইটাই আরেকবার করে তৈরি হয়েছে, যে কারণে 7 নভেম্বরে সিপাহী এবং জনতা একসাথে দাঁড়িয়েছিল। এর ফলে যে পরিবর্তনগুলো আসছে অবশ্যই সেগুলো ইম্পর্টেন্ট পরিবর্তন, কিন্তু সেই ইম্পর্টেন্ট পরিবর্তনগুলো, যেমন আপনি বহুদলীয় শাসন বা অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার সামনে আসছে, সেগুলো তো ইম্পর্টেন্টই। শুধুমাত্র 7 নভেম্বরের ফলে একটা নতুন রাজনৈতিক দলই প্রতিষ্ঠিত হয়নি, অতীতের সকল রাজনৈতিক দলই কিন্তু নতুন করে কর্মসূচি বা তাদের কার্যক্রম পুনরুত্থান হয়েছে একরকম। সুতরাং এই যে 7 নভেম্বর রাষ্ট্রকে পুনর্গঠন করেছে, 7 নভেম্বর রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করেছে, নাগরিক অন্যান্য বিপ্লবের 69, 91 এবং আপনার 24-এর বিপ্লবের তুলনায় 7 নভেম্বর বিপ্লবের একটা আবার আলাদা চরিত্র আছে। সেই বিপ্লবে কিন্তু সিপাহীরাও জনতার সাথে লড়াইটা করেছে। প্রথমত সিপাহীরা লড়াইটা করেছে, জনতা তার সাথে যুক্ত হইয়াছে। আর 24-এ দেখেন, আগে শিক্ষার্থী, তারপরে জনতা, তারপরে সিপাহীরা অভ্যর্থনা জানিয়েছে। তো এই যে বিপ্লবের যে চরিত্রগুলোর পরিবর্তনে আমরা দেখতে পাই কি, যে 7 নভেম্বর কিন্তু যে বলা হয় সার্বভৌমত্ব রক্ষার লড়াই, এটা সার্বভৌমত্ব রক্ষার লড়াই এই জন্য যে, কারণ এখানে তো সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়েছে সরাসরি রাষ্ট্রের মৌলিক যে সার্বভৌমত্ব রক্ষার এজেন্সি মিলিটারি নিজেই। এই আন্দোলনটা কিন্তু মিলিটারি নিজের থেকে এসেছে, অন্যদের কাছ থেকে নয়। তো 7 নভেম্বরকে যে আমরা এইভাবে দেখি শুধুমাত্র সার্বভৌমত্বের জায়গা থেকে, তার একটা ব্যাখ্যা তৈরি হয়, কিন্তু 7 নভেম্বরের জায়গাটা আপনি আঞ্চলিক রাজনীতির যে হেজমনি, আঞ্চলিক রাজনীতির যে কম্পিটিশন, যেটা মানে 71-এ হয়েছে, সেই কম্পিটিশনের ধারাবাহিকতা আলোকে কিন্তু আপনাকে 7 নভেম্বর দেখতে হবে। আঞ্চলিক রাজনীতির হেজমনিটা আবার পুনরুত্থান ঘটেছিল 7 নভেম্বরে। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 7 নভেম্বরের মাধ্যমে আমরা আসলেই আঞ্চলিক হেজমনি থেকে মুক্তি পেয়েছি। এটা শুধুমাত্র জাতীয় পর্যায় থেকে একে পাঠ করলে হবে না, এটাকে আঞ্চলিক এবং গ্লোবাল রাজনীতির প্রেক্ষাপটে পাঠ করতে হবে। এবং আমরা যদি এটা এইভাবে দেখি, তাহলে দেখা যাবে যে আমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব, যে প্রশ্নগুলো এখনও আমাদের সামনে আসছে। এই যে বারবার রাষ্ট্র গঠন করতে চাই, সে রাষ্ট্র আমরা কেন গঠন করতে পারছি না সেভাবে? আমরা বারবার জবাবদিহিমূলক শাসন চাই, কেন সেটা পারছি না? কারণ আমরা কখনোই সামাজিক চুক্তিটাকে প্রায়োরিটি দিই না। যেই এগ্রিমেন্টের ভিত্তিতে রাষ্ট্র তৈরি করেছি, সেই চুক্তিটাকে গুরুত্ব দিচ্ছি না। এবং আমরা যদি সেই চুক্তিটাকে গুরুত্ব না দেই, রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক তৈরি হবে না। আর রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক যদি তৈরি না হয়, রাষ্ট্র আপনি বারবার স্ট্রাগল করতে পারবেন। আপনি এই পর্যন্ত 54 বছরে 4 বার রক্ত দিয়ে ফেলেছেন, বারবার রক্ত দিতে পারবেন, সমাধান হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ রাষ্ট্রের সাথে নাগরিকের সম্পর্ক তৈরি হচ্ছে না। আমাদেরকে খুব গুরুত্ব দেওয়া উচিত রাষ্ট্রের যে ফিলসফি, এখানে রাষ্ট্রের মালিকানা কিন্তু নাগরিকের, রাষ্ট্রের মালিকানা নাগরিকের, ওইটা কিন্তু জাতিরাষ্ট্রের সেন্স, অন্য রাষ্ট্রে এরকম না। সুতরাং যেহেতু তার সেন্সে বলছে মালিক সে, আর আপনি 3টা নির্বাচন করলেন পরপর মালিকের সম্মতি ছাড়া,
সেই কারণেই কিন্তু যখনই আপনারা ডাক দিয়েছেন শিক্ষার্থীরা, তখন কিন্তু সাধারণ মানুষ আপনাদের পাশে এসেছে, কারণ সে রাষ্ট্রের মালিকানা পাচ্ছিল না এবং তার ফলে তার সাথে রাষ্ট্রের সম্পর্কে দূরত্ব তৈরি হয়ে যায়। একটা পর্যায়ে রাষ্ট্র এবং সরকার একাকার হয়ে পড়ে, তখন মানুষ রাষ্ট্রকে সরকারের কাছ থেকে আলাদা করতে পারছিল না। আর এটাই মানুষকে, শিক্ষার্থী এবং জনতাকে একত্রিত করেছে বিপ্লবের জন্য। সুতরাং একটা বড় প্রত্যাশা নিয়ে 24 তৈরি হয়েছে, সেই প্রত্যাশাটা পূরণ করা আমাদের দায় আছে। এবং যারাই এই 24-এ মাধ্যমে আমরা যদি একটা জবাবদিহিমূলক সরকার তৈরি করতে না পারি, আমরা যদি আবারও কর্তৃত্ববাদী, আধা কর্তৃত্ববাদী, আধা ফেসিবাদী সরকারে ফিরে যাই, তাহলে 24 কিন্তু আবারও আমাদের কাছে ব্যর্থতার আকারেই উপস্থাপিত হবে। সুতরাং 24-কে যদি আপনি প্রায়োরিটি দেন, আলাপ আলোচনা নয়, রাষ্ট্রের ফর্মুলায় পরিবর্তন আনেন এবং রাষ্ট্রকে 24-এর বড় ব্যর্থতা হয়ে যেতে পারে যদি 24 হয় আইনি, 24 হয় রাজনৈতিক, 24-কে সামাজিক 24 বানাতে হবে, সাংস্কৃতিক 24 বানাতে হবে। 24 সামাজিক এবং সাংস্কৃতিক হয়ে ওঠার জন্য যে বুদ্ধিবৃত্তিক কাঠামো দরকার, যে বয়ান দরকার, সেখানে ফোকাস করেন। আইনি আপনি দেখেন না, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে ফেলছি, সেটা হলো এই শেখ হাসিনা সরকার কিন্তু সংবিধান পরিবর্তনকে মৃত্যুদণ্ডে নিয়ে গিয়েছিল। সংবিধান কি এখন পরিবর্তিত হচ্ছে না? তাহলে তো আমাদের সবার মৃত্যুদণ্ড হবে। আমরা এটা মেনেছি, আইন দিয়ে কিন্তু রক্ষা করা যায় না। সে কিন্তু এমন এক্সট্রিম পর্যায়ে গিয়েছিল যে সবাই ভয় পেয়ে কোনোদিন এই সংবিধান পরিবর্তন করতে চাইবে না, এবং যে কোনো ধরনের কুকে তিনি হত্যাযোগ্য বলেছেন, মৃত্যুদণ্ড বলেছেন সংবিধান অনুসারে। এই এত কিছু করার পরেও কিন্তু কোনো কিছু আটকে রাখা যায়নি। সুতরাং আমরা কি আগের বয়ানে চলে যাচ্ছি কিনা গত 15 বছরে, যে আইনি এবং রাজনৈতিক স্বীকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকছে কিনা? জুলাই সনদ বলেন, আপনি জুলাই ঘোষণা বলেন, আপনার সংস্কার বলেন, এই সব কিছুকে যদি সামাজিকভাবে আত্মীকরণ করতে না পারি আমরা, রাজনৈতিক এবং আইনি স্বীকৃতির মাধ্যমে কিন্তু টেকসই হবে না ব্যাপারটা। আমরা আশা করছি আমরা সবাই, আমি ইভেন সরকারের একটা মূল জায়গা ছিল এই সামাজিক স্বীকৃতিকে গুরুত্ব দেওয়া। সামাজিক স্বীকৃতি সমাজের কাছে জুলাইকে প্রতিষ্ঠিত করা, সমাজ যেন জুলাইকে ওন করে, সমাজ যেন জুলাইকে ভালোবাসে, সমাজ যেন জুলাইকে শ্রদ্ধা করে, এবং এক্ষেত্রে যেন সমাজের মধ্যে বিভেদ কম থাকে এই ভালোবাসার মধ্যে। সেটা তৈরি হবে জুলাইয়ের স্পিরিটটা রক্ষা করার মাধ্যমে। স্পিরিটটা কী? স্পিরিটটা কিন্তু আপনারা প্রথমেই বলেছিলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সেইটা যদি ফোকাসে সবাই থাকেন, তাহলে কিন্তু সমাজের কাছে 24 গ্রহণযোগ্য হয়ে উঠবে। আমি সাদিক সহ যারা আমাকে দাওয়াত করেছেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস করছি, সামাজিকীকরণে গুরুত্ব দিচ্ছি। আমরা ফার্স্ট পলিটিক্যাল সায়েন্স কনফারেন্স করেছি, এখন ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস করছি, সেটা হলো ডিসেম্বরের 29 এবং 30 তারিখ হবে। এটা একাডেমিক কনফারেন্স, ইন্টারডিসিপ্লিনারি কনফারেন্স। আর অনেকগুলো সামাজিকীকরণের উদ্যোগ আছে রাজনীতিকে। আপনারা যারা পারেন তারা এর দিকে মনোযোগ রাখতে পারেন। ওয়ার্ল্ড ডেমোক্রেসি কংগ্রেস একটা বৈশ্বিক কনফারেন্স, সারা ওয়ার্ল্ড থেকেই প্রতিনিধিরা আসছেন। তো আপনারা সবাই ভালো থাকুন। এতক্ষণ ধরে আমার কথা শোনার জন্য ধন্যবাদ। ভালো থাকুন।